2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যে নির্দেশনা, গুরুত্বপূর্ণ নির্দেশনা, এই নির্দেশনা সম্পর্কে এখানে আমরা জানব। এখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এটা আসলে সবারই জানা প্রয়োজন। ইতিপূর্বে আমরা এই সেপ্টেম্বর মাসের 1 তারিখে একটি নির্দেশনা পেয়েছি। সেই নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। এই মর্মে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু সেই পরীক্ষাটা কিভাবে সংগঠিত হবে সেটা কিন্তু নির্দেশনায় ছিল না। এই নির্দেশনায় কিভাবে পরীক্ষাটি হবে এবং নমুনা প্রশ্ন সহ যাবতীয় তথ্য কিন্তু অন্তর্ভুক্ত আছে। সাধারণ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা ধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন ও বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনা অনুসারে অনুষ্ঠিত হবে। অর্থাৎ যে নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা অনুসারে সপ্তম থেকে নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা ও কারিগরি বিশেষায়িত বিষয়সমূহের, অর্থাৎ মাদ্রাসা বোর্ডের জন্য এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য যে বিশেষায়িত বিষয়সমূহ আছে, এছাড়া দশম শ্রেণীর যে মূল্যায়ন কার্যক্রম সেটি পূর্বের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে মূল্যায়ন, সেই মূল্যায়নে একেবারে সুস্পষ্টভাবে এই যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুসারে আমাদের করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়নের জন্য যে সাধারণ নির্দেশনা, সেই সাধারণ নির্দেশনায় বলা হচ্ছে যে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এ কথার অর্থ হচ্ছে এই যে বার্ষিক পরীক্ষাটি হবে সামনে, সেটি 2022 সালে যে শিক্ষাক্রম আছে, অর্থাৎ এই শিক্ষাক্রমের যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তক অনুসারেই কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। 2 নম্বর বলা হচ্ছে যে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে বিভক্ত। অর্থাৎ এই যে মূল্যায়নটা হবে সেই মূল্যায়নটা হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়ন, এই 2 ভাগে বিভক্ত। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। অর্থাৎ শিক্ষকগণ স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণকালীন মূল্যায়ন এবং পরিচালনা করবেন। একই সাথে এই যে নমুনা প্রশ্ন দেয়া আছে আমাদের প্রত্যেক বিষয়ে, সেই নমুনা প্রশ্ন ধরে শিক্ষক নিজস্ব বিষয়ে প্রশ্ন প্রণয়ন করবেন। তবে কোনো ক্রমেই এই যে নমুনা প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না। প্রণীত প্রশ্নের সাহায্য নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। অর্থাৎ যে সিলেবাসটি দেওয়া আছে সেই সিলেবাস অনুসারে কিন্তু বার্ষিক পরীক্ষা আমাদের নিতে হবে। এরপর 4 নম্বরে বলা হচ্ছে যে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে 100। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং পরীক্ষার গুরুত্ব হবে 70%। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএ নির্ধারণ করতে হবে। অর্থাৎ এই যে আগে যে জিপি পদ্ধতি ছিল, জিপিএ পদ্ধতি, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, অর্থাৎ 5 পয়েন্ট, 4 পয়েন্ট, সেই পয়েন্ট অনুসারেই কিন্তু আসলে রেজাল্ট হবে। এখন এই যে শিক্ষণকালীন মূল্যায়ন, সেই শিক্ষণকালীন মূল্যায়নের জন্য কি নির্দেশনা আসলে দেয়া আছে? প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তকের নির্ধারিত একক কাজ, জোড়ায় কাজ, পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থাৎ ইতিপূর্বে যে বিষয়ভিত্তিক নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশিকা অনুসারেই কিন্তু আমাদের এই মূল্যায়ন কার্যক্রম, অর্থাৎ শিক্ষণকালীন যে মূল্যায়ন, সেই শিক্ষণকালীন মূল্যায়ন কিন্তু করতে হবে।
সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলোর রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের সমস্ত তথ্যই কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন বার্ষিক পরীক্ষার আগেই কিন্তু আমাদের সম্পন্ন করতে হবে। এরপর এই যে বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন, সেই মূল্যায়নের নির্দেশনায় বলা হচ্ছে যে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে প্রত্যেকটা বিষয় অর্থাৎ সব বিষয়ে কিন্তু পরীক্ষা হবে, সেই সব বিষয়ে পরীক্ষা 100 নম্বর থাকবে। সেই 100 নম্বর পরীক্ষার মধ্যে মোট বন্টনকৃত সময় হচ্ছে 3 ঘন্টা। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মান বন্টন, বিষয়ভিত্তিক নির্দেশনায় বিস্তারিতভাবে দেয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের কিন্তু নির্দেশিকা, প্রশ্নের কাঠামো সহ যাবতীয় বিষয় দেয়া আছে। আমি আস্তে আস্তে এটি আলোচনা করব। বিষয়ভিত্তিক নির্দেশনা অনুসারেই কিন্তু প্রশ্নপত্র দিতে হবে। এরপর 7 নম্বরে বলা হচ্ছে যে লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বের নয় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে, অর্থাৎ বিদ্যালয়ে কিন্তু প্রয়োজনীয় খাতা সরবরাহ করবে। এবার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুতির ক্ষেত্রে জিপিএ কিভাবে নির্ধারিত হবে, যেহেতু এখানে 30% হবে শিক্ষণকালীন বা ধারাবাহিক মূল্যায়ন এবং বলা হচ্ছে 70% হবে হচ্ছে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন। এখন সমস্যা হচ্ছে এই যে বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হবে, সেই বার্ষিক পরীক্ষার মূল্যায়নে কিন্তু নাম্বার থাকবে হচ্ছে 100। এখন বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নাম্বার যদি 100 হয়, আবার এখানে যদি 30% অর্থাৎ 30 নাম্বার হয়, তাহলে তো নাম্বার 130 হয়ে গেল। 130-এ তো আর হবে না, অর্থাৎ মোট নাম্বার হবে কিন্তু 100। এই বিষয়টি বোঝার জন্য আমরা নিচের এটি যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য মোট নাম্বার বরাদ্দ, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের জন্য 30 নাম্বার বরাদ্দ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 100, তাহলে মোট নাম্বার হয়ে গেল কিন্তু 130। যেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুতির ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক এবং শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার 70% যোগ করে ওই বিষয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল বা গ্রেড নির্ধারণ করতে হবে। এই কথাটির অর্থ হচ্ছে যে এই যে 30 নাম্বার, সেই 30 নাম্বার কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নে, কিন্তু 100 নাম্বার কিন্তু আবার লিখিত পরীক্ষায়, তাহলে 130। এই যে 100, সেই 100কে আসলে আমাদের রূপান্তর করতে হবে 70%-এ। কিভাবে করা যায় সেটি আমরা নিচে যদি একটু উদাহরণ সাহায্যে বুঝতে চাই, তাহলে ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নের মোট নাম্বার হচ্ছে, শিক্ষণকালীন মূল্যায়নের মোট নাম্বার কিন্তু 30, তাহলে ক শিক্ষার্থী যদি এই 30-এর মধ্যে 25 নাম্বার পায়, অর্থাৎ আমরা ধরে রাখলাম এখানে শিক্ষণকালীন মূল্যায়নে সে 25 নাম্বার পেল এবং লিখিত পরীক্ষায় মোট যে 100 নাম্বার আছে, সেই 100 নাম্বারের মধ্যে সে পেল হচ্ছে 80 নাম্বার। তাহলে এই যে 80 নাম্বার পেল, অর্থাৎ 100 এর মধ্যে সে কিন্তু 80 নাম্বার পেল, তাহলে এই 100 নাম্বারকে আমাদের 70%-এ রূপান্তর করতে হবে। সেটি কিভাবে করা যায় আমরা যদি বুঝি, তাহলে 100 এর মধ্যে সে পেল 80, 1 এর মধ্যে কত আর 70 এর মধ্যে কত, সেটা আমাদের বের করতে হবে। সেটি বের করার জন্য যে বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নের 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষার যে 80 নম্বরের 70%, অর্থাৎ 80 নম্বরের 70% মানে সে তো 80 পেয়েছে, তাহলে 100 এর মধ্যে সে পেয়েছে 80, 1 এর মধ্যে কত, 70 এর মধ্যে কত, অর্থাৎ সংক্ষেপে যদি বের করি তাহলে আমরা বলতে পারি যে 80 গুণন হচ্ছে 100%। এটি যদি করি তাহলে দেখা যায় যে এই যে 80 নাম্বার পেলো, সেটাকে যদি আমরা কনভার্ট করি 70%-এ, তাহলে দেখা যায় যে লিখিত পরীক্ষা সে আসলে 70 এর মধ্যে কত পেত, 70 এর মধ্যে কিন্তু পরীক্ষা যদি হতো তার 70 এর মধ্যে, তাহলে সে 56 নাম্বার পেত। তাহলে তার মোট নাম্বার কত হবে, তার মোট নাম্বার হবে এই যে 25, আর এখানে 80 নাম্বার পেলো, কিন্তু 80-কে যখন আমরা 70%-এ রূপান্তর করলাম তখন 56 হলো। এটি যদি যোগ করি তাহলে বাংলাতে আসলে সে পেলো হচ্ছে 81 নাম্বার। এখন এই 81 নাম্বারকে আমরা যদি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ ফেলি, জিপি মানে গ্রেড পয়েন্ট, অ্যাভারেজ তো পরে আসবে, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আমরা গ্রেড, লেটার গ্রেড বা গ্রেড যদি দেখি, তাহলে দেখি যে 80 থেকে 100 নাম্বার যদি সে পায় তার জন্য হচ্ছে A+, 70 থেকে 79 যদি পায় তার জন্য গ্রেড পয়েন্ট হচ্ছে 4, এবং সে হচ্ছে গ্রেড লেটার যদি বলি তাহলে A, 60 থেকে 69 যদি হয় তাহলে হচ্ছে তার গ্রেড পয়েন্ট 3.5 এবং হচ্ছে A-,
আর 50 থেকে 59 এর মধ্যে তার পয়েন্ট হচ্ছে 3 এবং গ্রেড হচ্ছে বি। আর 40 থেকে এটি হবে হচ্ছে 40 থেকে হবে কত, 40 থেকে হবে 49, এই যে 40 থেকে 49 এটা হচ্ছে 2 পয়েন্ট অর্থাৎ সি গ্রেড। আর 33 থেকে হচ্ছে 39 এটি ডি গ্রেড। আর 0 থেকে 32 এখানে কোনো গ্রেড পয়েন্ট নাই এবং লেটার গ্রেড হচ্ছে এ অর্থাৎ ফেল। তার মানে এখন কিন্তু একেবারে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে এখানে সে আসলে যদি 0 থেকে 32 এর মধ্যে নাম্বার পায় তাহলে সে কি করলো, ফেল করলো। একটি বিষয় সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ের শিক্ষার্থীদের উত্তীর্ণ বিবেচনা করা হবে। অর্থাৎ একটি বিষয়ে যদি সে ডি গ্রেড পায়, একটি বিষয়, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। ডি গ্রেড যেহেতু 1 পয়েন্ট তার মানে সে কিন্তু উত্তীর্ণ। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। এখানে কিন্তু একটি বিষয়ে খুবই চমৎকারভাবে ব্যাখ্যা করা আছে। আমরা অনেকেই মনে করি যে আসলে ডি পেলেও সে বোধহয় পাস করবে, এখানে কিন্তু না, ডি পেলেও সে কিন্তু আসলে পাস করছে না। অর্থাৎ 3টা বিষয়ে যদি সে ডি পায় তাহলে কিন্তু সে আসলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। এই বিষয়টি কিন্তু আমাদের আগে ছিল না। আগে কিন্তু এরকম ছিল যে 33 থেকে 39 পেলেও সে কিন্তু ডি গ্রেড অর্থাৎ সে কিন্তু উত্তীর্ণ হিসাবে বিবেচিত হতো। তার মানে কাউকে যদি পাস করতে হয় তাকে প্রত্যেকটা সাবজেক্টে অন্তত 40 নাম্বার করে পেতে হবে। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বিশেষ গুরুত্ব বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের সুযোগ প্রদান করতে পারেন। বিশেষ বিবেচনার বিষয়টি শুধুমাত্র 24 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য। অর্থাৎ এই বছর যদি বিশেষ বিবেচনা করে যে ডি গ্রেড 3টা বিষয় পেলেও হয়তো তাকে উত্তীর্ণ করলো, পরবর্তীতে হয়তো এই ধরনের সুযোগ আর থাকবে না। অর্থাৎ এটি ছিল হচ্ছে সাধারণ যে নির্দেশনা, সে সাধারণ নির্দেশনা। এখন আমরা এই প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সাবজেক্টের আমরা আলাদা আলাদাভাবে আসলে জানার বা বোঝার চেষ্টা করব।